আশানুর মোমের দিকে তাকায়। মেয়েটার অক্ষি কোটরে পানি টলমল করছে। এই তো এক্ষুনি গড়িয়ে পড়ল বলে। রক্ত জবার মতো পাতলা অধর জোড়া কেমন শুষ্ক দেখাচ্ছে। আশানুর তপ্ত নিঃশ্বাস ফেলল। আফিফা চিন্তিত সমেত বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো আশানুর? তুমি চুপ করে আছো কেন? তোমার নীরবতা কারোর কোমর হৃদয়ে আঘাত হানছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? মুহূর্তে কারো চিকন কণ্ঠে আর্তনাদ শুনে সেদিকে তাক করল তিনজন। মোম মৃদু আওয়াজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আতঙ্কিত গলায় কেঁদে কেঁদে বলে উঠল, ওনার কি কোনো বড় অসুখ হয়েছে? বলুন না ভাইয়া। কিছুদিন আগে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, সেটা আবার সত্যি হয়ে যাবে না তো? চুপ করে থাকবেন না, দয়া করে সবটা বলুন। মোমের কান্নায় আগুনের মস্তিষ্ক অচল হয়ে গেল। তড়িৎ বেগে উঠে ওদের সামনেই মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আগুনের বুকটা কেমন ধরাস ধরাস করছে। আশানুর পুনরায় মুখভঙ্গি বদলে হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে আফিফার গায়ের উপর ঢলে পড়ল। আফিফা বিরক্ত হয়ে দূরে সরে গেল। আগুন ভ্রুকুচকে তাকায়। আশানুর অধরের হাসি বজায় রেখে বলল, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, আলহামদুলিল্লাহ, সকল রিপোর্ট পজিটিভ। আগুন একদম পারফেক্ট আছে। আবহাওয়া পরিবর্তন হয়তো জ্বর এসেছিল। মোম কবুতরের ছানার মতো আগুনের বুক থেকে মুখ তুলে উকি দিল। আগুন ঠিক আছে শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। আগুনের বুকের সঙ্গে মিশে এখনো ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখের পানি মুছে দিয়ে চোয়াল শক্ত করে আশানুরের দিকে এগিয়ে যায়। আশানুর জানে এখন আগুন ওর চেহারার গঠন বদলে দিবে। তাই সময় নষ্ট না করে দ্রুত ছুটে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগুন মুষ্টিবদ্ধ করে দরজায় আঘাত করছে। দাঁতে দাঁত চেপে বলল, পালাচ্ছিস কেন? বেরিয়ে আয় বলছি। সাধে কি আর তোকে ছাগল বলি? তোর সাহস কত বড় আমার বউকে কাঁদাস? দরজা বন্ধরত অবস্থায় আশানুর চিৎকার করে জবাব দেয়, রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু দেখতেছিলাম তোর পিচ্চি বউ তোকে কতটা ভালোবাসে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে এমন জঘন্য পরিস্থিতি বানিয়ে বলবি? তোর ডাক্তার হওয়ার কোনো যোগ্যতাই নেই। ডাক্তার মানুষকে টেনশন ফ্রি করে, আর তুই উল্টো টেনশন দিস। কতক্ষণ লুকিয়ে বসে থাকবি? একবার হাতের কাছে পাই তখন মজা করার স্বাদ হারে হারে টের পাবি। অন্য কিছু বা অন্য কাউকে নিয়ে মজা করলে কিছু বলতাম না, হাসি মুখে মেনে নিতাম। কিন্তু তুই আমার কোমলমতিকে নিয়ে এত জঘন্য একটা মজা করলি। তোর কারণে আমার বউয়ের চোখ দিয়ে যে অশ্রুকণা পড়েছে তার মূল্য তো তোকে দিতেই হবে। আশানুর অসহায় গলায় বলে উঠল, ভাই, এবারের মতো মাফ করে দে প্লিজ, আর কখনো এমন করবো না, প্রমিস। আগুন কিছু বলল না। গটগট করে ড্রয়িং রুমে চলে গেল। আফিফা স্নেহময় হাত বুলিয়ে দিচ্ছে মোমকে। আগুন মোমকে এক হাতে জড়িয়ে ধরে আফিফার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। আগুন ঠিক করলো মোমকে নিয়ে এখন বাসায় ফিরবে না, আশেপাশে কিছুক্ষণ ঘুরবে। 4 চাকাওয়ালা গাড়ি নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। সময়টা বিকাল 4টার কাছাকাছি। স্থির গাড়িটার ভেতর আগুনের কোলে বসে বুকের সঙ্গে লেপ্টে আছে মোম। মেয়েটির মুখবিবর ভার হয়ে আছে। লতানো শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুনের কাঁধের শার্টের অংশ খামচে ধরে আছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক। গরম লাগছে ওর। হাত বাড়িয়ে শার্টের বুকের কাছের দুটো বোতাম খুলে দিল। ওদের গাড়িকে পেছনে ফেলে কত শত গাড়ি হাওয়ার বেগে নিজ গন্তব্যে প্রস্থান করছে। মোম কাচের ছোট্ট জানালা দিয়ে সেসব কিছু অবলোকন করল। দরজার মধ্যে দুজনের মধ্যে পিনপিন নীরবতা বিরাজমান। মৌনতার ইতি টেনে আগুনের শান্ত কণ্ঠ ভেসে আসে, ভাবছি এখন বাসায় ফিরবো না, বেরিয়েছি যখন আরেকটু চারপাশ ঘুরবো। তুমি কি বলো? মোম নিরুত্তর। আগুনের বুকে মুখ ঘষল। আগুন হতাশ হলো। হাতের অঞ্জলিপুট মোমের মুখশ্রী তুলে নিল। যত্ন নিয়ে মোমের কপালে চুমু এঁটে দিল। মোমের নেত্র যুগল ছলছল করে উঠল। বেহায়া চক্ষু পানির কণার তর সইল না, টুপ করে গড়িয়ে পড়ল। ঠাই পেল মোমের কিঞ্চিত রক্তাভাব ফর্সা গালে। মোমের এই লোকটা আগুনের কাছে দেখতে কি মিষ্টি লাগছে। টুপ করে কামড় বসালো মোমের লাল হয়ে যাওয়া উঁচু নাকে। হাত দিয়ে চোখের জল মুছল না। পুরুষালীর ঠোঁট জোড়া ছুঁয়ে গেল সেথায়। আজ মোম লজ্জায় আগুনের বুকে মুখ লুকালো না। স্থির হয়ে বসে। আগুনের বুঝি তা সহ্য হয়। মোমের খোপা করা চুলগুলো খুলে দিল অবলীলায়। মোম চকিতে তাকালো স্বামীর আদলে। আগুন মুখ ডুবিয়ে দিল মোমের ঘাড়ে। কোমরে থাকা হাতের বন্ধন দৃঢ়।
মোমের বক্ষস্থল কেঁপে ওঠে। পেলব হাত চলে যায় আগুনের সিল্কি চুলে। মুহূর্তেই মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটা। আগুন তার শুকনো দাঁতের জোর প্রয়োগ করলো মোমের ঘাড়ের নরম চামড়ায়। মোমের ব্যথাতুর আওয়াজে কামড়ের জায়গায় আলতো করে চুমু দিয়ে ছেড়ে দিল। লম্বা চুলে মুখ ডুবিয়ে সেটার ঘ্রাণ লুফে নিল। নজরে নজর মেলালো, সময় ব্যয় করল না। হুট করে আঁকড়ে ধরল বউয়ের কোমল অষ্টদয়। গাঢ় করে চুম্বন করল সেথায়। মোম ভারীকে নিঃশ্বাস ছাড়ল। আগুন শীতল গলায় বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। আশানুর সব সময়ই এরকম দুষ্টুমি করতো, তবে ভাবতে পারিনি এমন সিরিয়াস বিষয়ে ছাগলামিটা করবে। মোম নাক টেনে সরল গলায় বলে ওঠে, জানেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আমরা দুজন আলাদা হয়ে গিয়েছি। কেউ একজন আমাদের আলাদা করে দিতে চাচ্ছে, আর সে তার কাজে সফলও হয়েছে। আগুন মোমের থুতনিতে চুমু খেল। শক্ত করে জড়িয়ে ধরে নিরেট স্বরে বলল, ভয় পেও না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। যতদিন বেঁচে থাকবো আগুনের বুকে শুধু মোম থাকবে। মরার পরও এই বুক জমিনে শুধু তোমার নামটাই খোদাই করা থাকবে। মোম সন্তুষ্টির হাসি হাসল। এই প্রথম নিজ ইচ্ছায় আগুনের উন্মুক্ত বুকে নিজের নরম অধর ছুঁয়ে দিল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোমের মাথায় চুমু দিয়ে তাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল। অন্য হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে লাগলো। প্রতিদিনের ন্যায় যথাসময়ে আগুন কলেজে চলে গেল। কলেজের গেট পেরিয়ে গাড়ি পার্ক করে পেছনে ঘোরার সাথে সাথে কারো সাথে ধাক্কা খেল। আগুন ধাক্কা খাওয়া মানুষটির দিকে দৃষ্টি তাক করতে করতে উদ্বেগ সমেত বলে উঠল, সরি, আমি খেয়াল করিনি। কথা রীতি টেনে মানুষটির দিকে সম্পূর্ণ দৃষ্টিগোচর হতেই আগুনের মুখভঙ্গি বদলে গেল। কারণ সেই মানুষটি নাইমা। তরতাজা নাদুস নদুস মেয়েটা সপ্তাহ খানেকের মধ্যে কতটা শুকিয়ে গিয়েছে। ফুলা ফুলা গাল দুটো সমান্তরালভাবে মুখশ্রীতে লেপ্টে আছে। গলার হাড় ভেসে উঠেছে। চেহারায় আগের সতেজতা নেই, সেথায় রয়েছে মলিনতার ছাপ। আগুন এক দৃষ্টিতে চেয়ে নাইমার মুখ বিবরে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। কিছু বলল না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজ গন্তব্যে হাঁটা শুরু করল। নাইমা সহসা আগুনের হাত চেপে ধরল। আগুন চকিতে পেছন ফিরে তাকায়, তড়িৎ বেগে হাত ছাড়িয়ে নেয়। নাইমা ম্লান হাসল। আগুন আবারও লক্ষ্য করল মেয়েটার হাসিটাও আর আগের মতো নেই। উচ্ছ্বসিত হাসিটা বিলীন হয়ে গিয়েছে। আগুন চলে যাওয়ার জন্য পা বাড়ায়। নাইমা নিষ্প্রব গলায় বলে ওঠে, কেমন আছিস আগুন? আগুনের বাড়ন্ত পা থেমে যায়। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। ছোট করে উত্তর দিয়ে চুপ থাকলো। নাইমাকে পাল্টা ভালো আছে কিনা জিজ্ঞেস করলো না। আগুন অন্যদিকে চেয়ে আছে। নাইমা তা ছিল হাসে। কণ্ঠ খাদিয়ে নিয়ে বলল, জানতে চাইলি না তো আমি কেমন আছি? আগুন তাকায় তার পানে। আগুনের চোখে মুখে একরাশ দ্বিধা। মুখে কোনো কথা ফুটতে চাইল না। চোখে নরম নেই ছেলেটির। কি বলবে, কি বলা উচিত, কিছুই বোধগম্য হচ্ছে না। ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে পাল্টা প্রশ্ন করল, জিজ্ঞেস করার কি আছে? তুই তো ভালোই আছিস। সত্যি ভালো আছি। আগুন বিরক্ত কণ্ঠে বলল, সেটা আমার জানার কথা নয়। তুই ভালো আছিস কিনা সেটা দেখার জন্য তোর পরিবার আছে। তোর আর কিছু বলার থাকলে জলদি বল, আমার ক্লাস আছে। তুই অনেক বদলে গিয়েছিস, অনেক পাষাণ হয়ে গিয়েছিস। আগুন ভাবলেশহীনভাবে জবাব দিল, আমি বদলাইনি, আর বদলাবো না। যেমন ছিলাম তেমনই আছি। শুধু কারো ভুল ধারণা নিয়ে পাগলামো করার জন্য একটু কঠিন হয়েছি, জাস্ট, আর কিছু না। নাইমা কাপা গলায় জানতে চাইল। বউকে খুব ভালোবাসিস? আগুনের অকপটে স্বীকারোক্তি। বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ভালোবাসা না থাকলে নিশ্চয়ই চুটিয়ে সংসার করতে পারতাম না। আচমকা নাইমা আগুনের হাত চেপে ধরে ঠুকরে কেঁদে উঠল। আগুন চমকে উঠে আশেপাশে নজর ফেরায় না। আশেপাশে নজর ফেরায় না, এদিকে তেমন কেউ নেই। তবে বারান্দায় অনেক শিক্ষার্থী হাঁটাহাঁটি করছে। কেউ দেখে নিলে বিষয়টা খারাপভাবে নিতে পারে। আগুন হাত ছাড়াতে চায়। নাইমা আরো শক্ত করে ধরে। আগুন কণ্ঠস্বর নিচুতে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সিন ক্রিয়েট করছিস কেন? কেউ দেখতে পেলে আমার ইমেজ খারাপ হবে। বলে যাস না এটা আমার কলেজ। নাইমা তবুও ছাড়ল না। ভাঙা গলায় অবান্তর আবদার ছুড়ল,
আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করে নে প্লিজ। তোর বর্তমান বউকে ছাড়তে হবে না, সে থাকুক, আমার সমস্যা নেই। আমাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিয়ে তোর ঘরে তুলে নে। আগুন নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে তাকায়, ঝাড়ি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, গমগমে গলায় বলল। পাগল হয়েছিস? কি সব বলছিস, কোনো খেয়াল আছে? নাইমা উদ্ভ্রান্তের ন্যায় বলল। আমি এত কিছু জানি না, তোকে আমার চাই। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, দাঁতে দাঁত চেপে বলল। মাথা বেশি খারাপ হলে ডাক্তারি বাদ দিয়ে তোর বাবা মাকে বল পাবনা রেখে আসতে। অন্যদের কি চিকিৎসা করবি? তোর নিজেরই এখন চিকিৎসার প্রয়োজন। নাইমা কাতর গলায় জানালো। আমাকে একটা সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আগুন বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়, অবাক হলো কিঞ্চিত। পর মুহূর্তে চোয়াল শক্ত করে চওড়া গলায় বলল। আশ্চর্য, তুই কি আমার প্রেমিকা বা বউ যে তুই কোনো ভুল করবি আর আমি তোকে নিজের জীবনে ফিরে আসার জন্য সুযোগ দিব? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, নয়তো এত বছরের নিয়ম ভঙ্গ করে তোর গায়ে হাত তুলে ফেলবো। আগুন আর দাঁড়ালো না, ক্রস্ত পায়ে এগিয়ে চলল নিজ গন্তব্যে। নাইমা সেদিকে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে রইল। চুমকি চলেছে একা পথে, সরাসরি তার সাথে ধাক্কা খেলে দোষ কি তাতে? অশ্রাব্য বাক্য শুনে আনিকার চঞ্চল ছুটে চলা পা দুটো থেমে যায়। মাথার ঘোমটা দেওয়া ওড়না আরেকটু ভালোভাবে টেনে পেছন ফিরে চায়। ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল সম্মুখের মানুষটির দিকে। আইমান দন্তপাটি বের করে উচ্ছ্বাস সমেত আনিকার সামনে দাঁড়িয়ে। আনিকা চোখ বুঝে লম্বা শ্বাস টানল, কিছু বলতে চেয়েও বলল না। ছেলেটা চরম বেহায়া, কিছু বললে রাস্তার মধ্যে কি না কি গন্ডগোল শুরু করে দেয়। কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিল আনিকা। কলেজের কাছাকাছি আসতেই এরকম অদ্ভুত বাক্য শুনে ঘাড় ঘুরিয়ে দেখে আইমান দাঁড়িয়ে আছে। আনিকা চুপ করে আবার হাঁটতে থাকলো। আইমান দৌড়ে সামনে এসে দাঁড়ায়। আনিকা বুকে হাত গুজে রাগের লোক নিয়ে তাকায়, কটমট করে বলে ওঠে। পথ আটকাচ্ছেন কেন? আপনাকে না আমার পিছু নিতে নিষেধ করেছিলাম, তবুও কেন এসেছেন? আইমান ব্যাপক মোট নিয়ে হেসে বলল। আমি আসবো না তো কে আসবে? যাকে আসল কথায় আসি। শুনো লঙ্কা মরিচ আনিকা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। মনে যা থাকে ফটাফট বলে দিই। মনের কথা চেপে রাখা আমার কাম্য নয়। আনিকা বিরক্ত হয়ে জানায়। যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে। আইমান উচ্চ বাক্যে বলে উঠল। রাখো তোমার যাওয়া জয়ী। আমার মাথা বিগড়ে দিয়ে ওনার কলেজে যাওয়ার ইচ্ছে। আমি তো ভার্সিটির ক্লাস রেখে তোমাকে আমার মনের কথা জানানোর জন্য এতদূর ছুটে এসেছি তার বেলা। তাই চুপ করে আমার কথা শুনবে, কথার মাঝখানে কথা বলবে না। আনিকা ঝাঁস নিয়ে বলল। যদি না শুনি তো কি করবেন? কেস করবেন? করুন। আইমান থুতনি চুলকে ফট করে নিরেট স্বরে বলল। আনিকা, আমি তোমাকে ভালোবাসি। কিভাবে ভালোবেসেছি, কেন তোমাকেই ভালোবেসেছি, এসব অবান্তর কথা জিজ্ঞেস করো না। এর উত্তর আমার নিজের কাছেও নেই। শুধু এতটুকু জানি তুমি আমার। আমি খুব ছটপট টাইপের একজন ছেলে। আড্ডা, মাস্তি, নিত্যকার কাজকর্ম। অনার্স এখনও কমপ্লিট হয়নি। তোমার সাথে দেখা হওয়ার আগে অনেক মেয়েদের সাথে রিলেশনশিপে ছিলাম, বাট ট্রাস্ট মি, তাদের সাথে ফোনে কথা বলা আর সামান্য ঘোরাঘুরি ছাড়া এর বেশি কিছু করিনি। কিন্তু তোমাকে দেখার পর বিশ্ব সুন্দরী রমণীর চোখের সামনে দিয়ে চলে গেলেও সেটাই আইমানের চোখ আটকায় না। আমি একটু বেশি দুষ্টুমি করি, তবে আমি খারাপ ছেলে না। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আনিকা। আমি চাইলে জোর করে তোমার সাথে কিছু করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। তবে শুধু শরীর নয়, মন সহ তোমাকে চাই আমি। এক মনে কথাগুলো বলে ভারিক্ষে নিঃশ্বাস ত্যাগ করলো আইমান। আনিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, ওর ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। আইমান পুনরায় মিহি কণ্ঠে বলল। আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, সব খোঁজ নিয়েছি আমি। তাই বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে পারবে না যে সরি ভাইয়া আমার বফ আছে। তোমার মা নেই, বাবাই তোমার সব, এটাও জানি। তোমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। বিয়ে করলে তো আর টাকাকে করব না, করব তোমাকে। ভাবার জন্য কয়েকদিন সময় দিচ্ছি, মন দিয়ে ভাবো। তবে দিন শেষে যেন উত্তর হ্যাঁ হয়, মনে থাকে যেন। আনিকা ঠোঁট কামড়ে আইমানের কথা শ্রবণ করল, মুখ বিবর গাম্ভীর্য করে শুধালো।
প্রপোজ করছেন নাকি থ্রেট করছেন? আইমান গাছাড়াভাবেই জবাব দিল। তুমি যেটা ভাবো। আনিকা চক্ষু হাসলো কিন্তু মুখে বলল, আপনার মতো অসভ্য ছেলেকে নিয়ে ভাবতে আমার বয়ে গেছে। আইমান আনিকার চোখে দৃষ্টি তাক করে বলল, না ভাবলে তোমার লস, কারণ ভাবার সময় চলে গেলে নির্দিষ্ট সময়ের পর তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তোমার একটা ব্যবস্থা ঠিকই করব, এটা পুরো কনফার্ম। আনিকা ব্যঙ্গাত্মক করে বলে উঠল, কি করবেন? যখন করব তখন দেখতে পারবে, আপাতত সামনে থেকে সরো। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? আনিকার মুখ হা হয়ে গেল। বলে কি ছেলে? দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে দেখে দাঁড়িয়েছি, আপনি নিজেই তো আমার পথ আটকালেন। আইমান স্মিত হাসে। 2 কদম এগিয়ে আনিকার মুখোমুখি হয়ে হিসিয়ে বলল, জীবনে চলার পথে কখনো ফিরে তাকাতে নেই, তবে কোনো সুন্দরী মেয়ে পাশ দিয়ে পেরিয়ে গেলে সেটা আলাদা ব্যাপার। বাণীতে দ্য গ্রেট বিশ্বকবি আয়মান শিকদার। ডোরবেল বাজতেই মোম গিয়ে দরজা খুলে দিল। আগুন গম্ভীর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মোমের চোখ যায় আগুনের হাতে থাকে শপিং ব্যাগে। আগুন নিঃশব্দে ভেতরে আসে। মোম দরজা আটকে দেয়। আগুন বিছানার উপর ব্যাগগুলো রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মোম ব্যাগগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। ভেতরে জামা কাপড় রাখা। মোম কাপড়গুলো বের করলো। গাউন শাড়ি এনেছে আগুন, ভীষণ সুন্দর সবকটা ড্রেস। আগুন ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই প্রশ্ন ছুড়ল। এই ড্রেসগুলো কার জন্য? আগুন গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোমার সতীনের জন্য। মোম বুঝতে পারলো আগুন তাকে জ্বালানোর জন্য বলছে। মোম মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, হঠাৎ শপিং করে আনলেন যে? আগুন চুলে ব্রাশ করে মোমের পাশে বসলো। ভরাট স্বরে বলল, কালকে আমার কলেজের সকল টিচার্সরা মিলে সোনারগাঁও ঘুরতে যাবে। বলতে পারো ছোটোখাটো একটা গেট টুগেদারের মতো। বাসায় তো তোমার শাড়ি আর 3 পিস রয়েছে, ঘুরতে গেলে শাড়ি পরে বেশি কমফোর্টেবল হতে পারতে না, সেই জন্য গাউন নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? জি। দুপুরে খেয়েছিলে? মোম মিহি কণ্ঠে বলল। হুম। আগুন ভ্রুছিয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ। আগুনের কলেজ থেকে ফিরতে দেরি হবে বলে মোমকে ফোন করে জানিয়ে দিয়েছিল সে যেন খেয়ে নেয়। আগুন বাড়ি থেকে লাঞ্চ করে নেবে। মোম আগুনকে ছাড়া খায় না। যত দেরি হোক না কেন দুপুরে আগুনের জন্য অপেক্ষা করে। আগুন বাসে আসে 3টার পরে। আগুন নিষেধ করেছে অপেক্ষা না করার জন্য, কিন্তু মোম তার কথা শোনে না। ধমক দিলেও কাজ হয়নি। সবসময় আগুনের জন্য না খেয়ে বসে থাকবে। তাই আগুন চেষ্টা করে যত দ্রুত সম্ভব ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসার। আজকে বেশি দেরি হয়ে যাবে বলে আগেই ফোন করে বলেছে মোমকে দুপুরে খেয়ে নিতে। আগুন মোমের কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মোমের পেলো ভাত টেনে নিজ মাথায় রাখলো। মোম আলতো করে চুল টেনে দিচ্ছে। মিহি কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? না। শরীর খারাপ লাগছে? না। এভাবে শুয়ে পড়লেন যে, বালিশে গিয়ে আরাম করে শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, তোমার অসুবিধা হচ্ছে? তাহলে সরে যাই। মোম চঞ্চল কণ্ঠে তুরন্ত জবাব দিল, একদম না, আমি এমনিতে জিজ্ঞেস করেছি। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজমান রইল। মৌনতা ভেঙে মোম ব্যগ্র কণ্ঠে জানতে চাইল, ঘুমিয়ে পড়েছেন? আগুনের কণ্ঠস্বর নিচুতে নিয়ে মৃদু আওয়াজে উত্তর দিল, বলো। আপনার কি মন খারাপ? আগুন পাল্টা প্রশ্ন করল, কেন মনে হলো? আপনার মুখ দেখে মনে হচ্ছে। আগুন উঠে বসল। নিজের সেই তির্যক চাউনি নিক্ষেপ করল। মোম ভরকে গেল। দোলনার মতো দুলে উঠল তনু মন। শুষ্ক ঢোক গিলল। রেগে গেল নাকি মানুষটা? রাগের মতো তো কিছুই বলেনি সে। তাহলে? আগুন হাত টেনে মোমকে বালিশে শুয়ে দিল। ঝুঁকে ভ্রুকুচকে চেয়ে রইল। মোমের বক্ষস্থল ঢেউয়ের মতো ছলাৎ করে উঠল। গাত্রে গাত্রে যেন হিমশীতল রক্ত প্রবাহিত হচ্ছে। ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হতেই আগুন সেথায় তর্জনী স্পর্শ করল। মোম সহসা কথাটা গিলে নিল। আগুন ভারী নিঃশ্বাস ছেড়ে মোমের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। লম্বা শ্বাস টেনে মোমের শরীরের মেয়েলি ঘ্রাণ নাসার রন্ধ্রে টেনে নিল। নাইমার সাথে কথা বলার পর থেকে মন মেজাজ ঠিক নেই। রাগ হচ্ছে খুব, কিন্তু রাগটা আসলে কার উপর বুঝে উঠতে পারছে না। নাইমার তখন ওইরকম একটা কথা কিভাবে বলতে পারলো?
ওর কণ্ঠনালীতে এত জোর কিভাবে আসলো? মুখে উচ্চারণ কিভাবে করলো মোমকে ধোকা দিয়ে তাকে বিয়ে করার? এভাবে আর কতদিন চলবে? এতবার বোঝানোর পরও কাজ হচ্ছে না। ঘুরে ফিরে নিজের সেই একঘেয়ে কথা নিয়েই পড়ে আছে। ভালোবাসা কি এতই সহজ যে চাইলেই কাউকে দিয়ে দেওয়া যাবে? তাহলে নাইমা কেন বুঝতে পারছে না কি চলছে তার মনে? আগুনের প্রতি ক্ষোভ আবার মোমের উপর দেখাবে না তো? এরকম কিছু হলে আগুন নাইমাকে কখনো ক্ষমা করবে না। আগুনের কাজে মোম অবাক হলো ভীষণ। আগুনের পিঠে এক হাত রেখে নরম কণ্ঠে শুধালো, হঠাৎ কি এভাবে শুলেন যে? ইচ্ছা? আমার মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন। আমাকে বলুন, আমি শুনতে চাই। আগুন গম্ভীর কণ্ঠে বলল, কিছুই হয়নি। এত বেশি ভাবতে কে বলে তোমাকে? মোম গোমরা মুখে বলল, আমি ভাববো না তো কে ভাববে? আগুন উত্তর দিল না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। জবাব না পেয়ে মোম হতাশা নিঃশ্বাস ছাড়ল। আগুনের চুলের ভাঁজে হাত গুজে চনমনে চিত্তে বলে ওঠে, ঘুরতে যখন যাচ্ছি ময়ূরী আপুকে সাথে নিয়ে চলুন, পারলে আয়মান ভাইয়াকেও। সবাই মিলে গেলে খুব মজা হবে। আগুন চওড়া গলায় বলল, আমার কলেজের টিচার্সরা মিলে ঘুরতে যাবে, সেখানে ফ্যামিলির সবাইকে কিভাবে নিয়ে যাব? তুমি বউ, তাই তোমাকে নিয়ে যাওয়া যাবে। অযথা বায়না করো না। মোমের মুখটা চুপসে গেল। ভালোভাবে বললেই তো হতো, এত রাগ দেখিয়ে বলার কি আছে? মোম ঠোঁট বাঁকায়, কথা বলবে না। কুমড়ো মার্কা লোকটার সাথে আগুনের মাথা হতে হাত সরিয়ে নেয়। মুচড়া মুচড়ি করতে থাকে। আগুন থমকে বলে ওঠে, এত নড়াচড়া করছো কেন? মোম গাল ফুলিয়ে তেরা কণ্ঠে বলল, সমস্যা হলে ছেড়ে দিন, আমি নড়াচড়া করবই। মোম আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টানল। মাথাটা কেমন চিনচিন ব্যথা করছে। মোমকে ছেড়ে পেছন ফিরে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। মোম চমকে উঠল। বিস্ময়ী ছোট্ট মুখখানা আপনা আপনি ফাঁক হয়ে গেল। রাগ করল কি কুমড়ো মার্কা লোকটা? মোমের দৃঢ় বিশ্বাস কিছু তো একটা হয়েছে, নয়তো এই লোক মোমকে কাছে পেয়ে না জ্বালিয়ে এত নিশ্চুপ থাকার মানুষ সে না। এখন কিছু জিজ্ঞেস করার দরকার নেই, পরে ঠান্ডা মাথায় জেনে নেওয়া যাবে। মোম নিজের বালিশ ত্যাগ করে আগুনের বালিশে শুয়ে তাকে পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরল। মাথা কিঞ্চিত উঁচিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করল। বরাবরের মতো ব্যর্থ হতে হলো। খানিকক্ষণ পরে আগুনের ভরাট স্বর শুনতে পেল, রাতে সব গুছিয়ে নিও। মোম মুচকি হাসল। যাক বাবা, কুমড়োটা কথা বলেছে, তার মানে বেশি রাগ করেনি। মোম হাতের বন্ধন দৃঢ় করে আগুনের কাঁধে মুখ গুজে শুয়ে রইল। রাতের ঘুটঘুটে আধার সরে গিয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। আবছা অন্ধকারাচ্ছন্ন চারপাশ দেখতে খুব মনোমুগ্ধকর লাগছে। প্রকৃতির বাতাবায়নে উচ্ছ্বাস সমেত পক্ষীকুল নিজ গলায় শব্দ তুলে গগনে উড়ে বেড়াচ্ছে। তাদের মতো চঞ্চল এক কিশোরী নূপুরের রিনঝিন শব্দ তুলে এদিক ওদিক ছোটাছুটি করছে। ভোর ভোর ঘুম থেকে উঠে আগুন মোম রেডি হতে শুরু করলো। আগুনের অবশ্য বেশি সময় লাগলো না, কিন্তু মোমের রেডি হওয়া তো দূরে থাক, এখনও ড্রেস কোনটা পরবে সেটাই সিলেক্ট করতে পারছে না। এই ভোরবেলা ময়ূরীকে ভিডিও কল করে কয়েকটা ড্রেস দেখিয়ে জিজ্ঞেস করেছে কোনটা পরবে। ময়ূরী উত্তরে বলেছে, ভাবি তুমি এমনিতেই সুন্দর, তুমি যেটা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। মোম ময়ূরীর কথাই সন্তুষ্ট হতে পারল না। গোমরা মুখ করে সোফায় বসে আছে। আগুন সম্পূর্ণ তৈরি হয়ে ব্লেজারটা আলমারিতে তুলে রাখলো। এই গরমের মধ্যে শার্টের সাথে বাড়তি কাপড় পরলে থাকা মুশকিল হয়ে যাবে। মোমের কাছে এসে সিনা টানটান করে দাঁড়ায়। বুকে হাত গুছে ব্রুকুচকে ফেলল। এই মেয়ে এখনো আগের মতোই বসা। আগুন বিরক্ত হলো, ধমকে বলে ওঠে, তোমার কি যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে না থাকলে বলো, আমি একাই চলে যাব। আকস্মিক ধমকে মোমের সত্তা কেঁপে ওঠে। ভোতা মুখে আগুনের দিকে দৃষ্টি তাক করে, গাল ফুলিয়ে জবাব দেয়, আমি তো যেতে চাই, কিন্তু কোন জামাটা পরবো বুঝতে পারছি না। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বিছানায় জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুন একটা শাড়ি হাতে তুলে নিয়ে মোমকে কাছে ডাকলো। এদিকে আসো। মোম থমথমে মুখে এগিয়ে যায়। আগুনের দিকে তাকালো না, ঠোঁট ফুলিয়ে রেখেছে সে। আগুন ঝুঁকে মোমের ফুলিয়ে রাখা নিচের ঠোঁটে আলতো করে কামড় দিল। স্মিত হেসে বলল, ঠোঁট ফুলিও না, খেয়ে ফেলবো। মোম ধীসরে বলে, বাজে লোক।
এই শাড়িটা পরো। সোনারগাঁও পৌঁছে হোটেলে যাওয়ার পর ড্রেস চেঞ্জ করা লাগবে, তখন অন্য ড্রেস পরে নিও। মোম বাধ্য মেয়ের মতো শাড়ি পরতে লাগলো। আগুন সোফার হাতলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ফোন টিপছে। মোম শাড়ি পরার এক ফাঁকে আয়নায় আগুনের দিকে নজর গেল। অমনি তার বক্ষস্থল ছলাৎ করে উঠল। তুরন্ত পেছন ফিরে আর চোখে মুঠ নিয়ে থাকা আগুনের দিকে তাকালো। পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে নিভৃতে অনিমেষ চেয়ে রইল তার স্বামীর আদলে। আগুনের পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট, গায়ে অ্যাশ রঙের শার্ট, যেটা ইন করা। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। বুকের কাছে দুটো বোতাম খোলা, ভেতরে স্যান্ডো গেঞ্জি রয়েছে, তবে সেটার গলা বড় হওয়ায় তেমন নজরে আসছে না। মোমের নারী সত্তার দুর্বলতা বুকের লোমগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন মোমকে ডাকছে ওই লোমশ বুকে মিশে যেতে। মাথার চুলগুলো সুন্দর কাট করে পেছনে দিয়ে রাখা, ফর্সা হাতে সোনালি রঙের হাতঘড়িটা কি চমৎকার লাগছে। ঠোঁট কামড়ে ধরাই গোলাপি রাঙা অধর জোড়া টকটকে লাল রং ধারণ করেছে। কিছুদিন আগে আগুন ক্লিন শেভ করেছিল, এতে মোম চিৎকার করে পুরো বাসা মাথায় তুলেছিল। আগুনের দাড়ি চুল বড় হওয়ায় সেলুনে গিয়েছিল। মোম বারবার বলে দিয়েছিল সম্পূর্ণ ক্লিন শেভ যেন না করে। আগের মতো হালকা ভাবে ছাঁটাই করে আসবে। আগুনের চাপদারি মোমের ভীষণ পছন্দ, অথচ আগুন মোমের নিষেধ অমান্য করে এবার ক্লিন শেভ করে এসেছে। সেদিন মোম আগুনের সাথে কথা বলেনি। আগুন অনেক কাঠখড় পুড়িয়ে বউকে মানিয়েছিল। এখন সে ফর্সা গালে কালো খোঁচা খোঁচা দাড়িগুলো উকিয়ে দিচ্ছে। এতেও মোমের মাস্টার মশাইকে দেখতে কি সুন্দর লাগছে। আগুন চোখ তুলে চায়, মোম চেয়েছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে গেল। মোম অস্বস্তিতে পড়ে যায়, দ্রুত নজর ফিরিয়ে তৈরি হতে লাগলো। আগুন মিটিমিটি হেসে মোমের পেছনে দাঁড়িয়ে হিসিয়ে বলে, চোরাজোখে তাকানোর কি আছে, তোমারই তো বর, সরাসরি তাকালে আমি মাইন্ড করব না। মোম হাতে রেশমি চুড়ি পরে, কাজল ঠিক আছে কিনা চেক করে নিল। আয়নায় আগুনকে দেখে ভেঞ্চি কেটে বলে, আমি কেন আপনাকে দেখতে যাব? আমি তো আপনার পেছনের দেয়ালে চোখ বুলাচ্ছিলাম। তাই নাকি? জি। আগুন আয়নার দিকে দৃষ্টি তাক করে মোমের লিপস্টিক পরা পিবোর ঠোঁটে নজর রেখে বলল, ভাবছি বুকের গাছের বোতাম দুটো খোলাই থাক, যা গরম পড়েছে বাইরে গেলে হাওয়া বাতাস গায়ে লাগলে আরাম পাবো। মোম তুরন্ত পেছন ফিরে চায়, একরাশ দ্বিধা নিয়ে জানায়, তাড়াতাড়ি বোতাম লাগান, বোতাম খুলে বাইরে যেতে পারবেন না। কি সমস্যা? মোম কোনো ভনিতা ছাড়াই সরল গলায় জবাব দিল, আপনার গলা থেকে বুক পর্যন্ত আলাদা একটা মোহ আছে, যেই মোহ আমাকে আকর্ষণ করে। সেই দিকে অন্য মেয়েরা তাকাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বলা শেষ করে মোম নিজেই ব্যস্ত হস্তে আগুনের শার্টের বোতাম লাগিয়ে দিল। শুধু গলার সাথে লাগানো একদম নিকটের বোতামটা লাগালো না। আগুন চক্ষু হাসল, বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর পেঁচিয়ে ধরল। সময় নিয়ে কপালে গাঢ় করে চুমু খেলো, অধর প্রসারিত করে হেসে বলল, সব সময় এরকমই থেকো মোম, তোমার সরল সাবলীল স্বীকারোক্তি আমার মনে প্রশান্তিকর হাওয়া বইয়ে দেয়। মোম লাজুক হেসে মাথা নিচু করে নিল। আগুন দূরে সরে দাঁড়ায়। মোম বাকি কাজ কমপ্লিট করে প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নেয়। কয়েকদিন সোনারগাঁও থাকবে, তাই বাসা থেকে বের হওয়ার আগে ভালো করে সবকিছু আরেকবার দেখে নিল। কলেজের গেটে গাড়ি থামতেই আগুন মোমকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। গাড়ি ভাড়া মিটিয়ে মোমের হাত ধরে ভেতরের দিকে হাঁটা শুরু করলো। আগুন নিজের গাড়ি করে আসেনি, ট্যাক্সি ভাড়া করে এসেছে, যেহেতু কলেজ থেকে গাড়ি ভাড়া করা হয়েছে সবাই একসঙ্গে যাবে বলে। সেখানে এখন নিজের গাড়ি করে কলেজে আসলে গাড়ি কার কাছে কোথায় রেখে যাবে, তাই আর নিজের গাড়ি আনেনি। আগুন মোমকে নিয়ে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায়। অনেক টিচার্স আছে সেখানে। অপরিচিত এত লোকজন দেখে মোম কিছুটা ঘাবড়ে গেল। এখানে সবাই উচ্চশিক্ষিত, তাদের সাথে মোম মানিয়ে নেবে কিভাবে? ওর জন্য আগুনকে আবার লজ্জায় পড়তে হবে না তো? ভয়ে মোমের হাতের তালু খামতে শুরু করেছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, সে উৎফুল্লতার সময় থাকছে। লাইব্রেরির ভেতরে প্রবেশ করতেই সকলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ওদের উপর। আগুনকে দেখে সবাই খুশি হলো। প্রিন্সিপাল স্যার এসে আগুনের কাঁধে হাত রেখে শুধালেন, এত দেরি হলো কেন? আগুন কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে,
ওই রেডি হতে একটু দেরি হয়ে গেল। সবাই এসে পড়েছে? প্রিন্সিপাল মুচকি হেসে বললেন।